নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা। আর আপনারা দেখছেন আমার সাথে আমার একমাত্র শো বিকেএস বাইটস। আজকে সত্যি খুব দুঃখের সাথে এবং বেদনার সাথে খুব যন্ত্রণা নিয়ে এই শোটা করতে বাধ্য হচ্ছি। এবং সত্যি আজকে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে শুধু একটাই চর্চা, একটাই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো কাশ্মীরে গণহত্যা। এপ্রিল মে মাসে কাশ্মীরের পর্যটন ভরা মরশুম কিন্তু থাকে, সবেমাত্র এই সন্ত্রাসের আতঙ্ক কিন্তু কাটিয়ে উঠছিল এবং এই শ্রীনগরে পর্যটক কিন্তু ভরে যাচ্ছে। শ্রীনগরের টিউলিপ গার্ডেন থেকে ডাল লেক, সোনমার্গ থেকে পেহেলগাঁও ভরা পর্যটক। আর ঠিক এই সুযোগটাকে কিন্তু কাজে লাগালো এই জঙ্গিরা। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র যেটা ছিল পেহেলগাঁও, ওখানে যে বৈশরণ উপত্যকায়, এখানে কিন্তু এই জঙ্গি হামলার ঘটনাটা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, এখন পর্যন্ত পাওয়া খবর, প্রায় 28 জন মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু পর্যটক। হামলার ঘটনায় কেউ স্বামী হারিয়েছেন, কেউ আবার পুত্র। পরিজনদের হারিয়ে শোকে পাথর অনেকে। যারা প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে ফিরতে পেরেছেন, তাদের চোখে মুখেও এখনো কিন্তু সেই ট্রমা কেটে ওঠে, আতঙ্কের ছাপ। আহতদের মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে লড়ছেন। সকলের একটাই প্রশ্ন, কিভাবে এত বড় হামলার ঘটনা ঘটল? পেহেলগাঁও রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এক প্রত্যক্ষদর্শী মহিলা বিভীষিকার কথা বলতে বলতে কেঁদে ফেললেন। তাকে না মেরে মাথায় বন্দুক ঠেকিয়ে জঙ্গিরা বলে, তোমাকে মারবো না, তোমার স্বামীকে মেরেছি, যাও গিয়ে মোদিকে বলো। একটি নয়, পেহেলগাঁও হামলার পর এমন বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া এখন ঘোরাফেরা করছে। সেই কান্না, হাহাকার আর নৃশংসতা যে কোনো সুস্থ ব্যক্তিকে বিচলিত করে দিতে বাধ্য থাকবে। দেখাবো সেই সব ভিডিও। अपने आप बोले ना मुझे क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान है, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भहीर साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति का बच्चा लो, हम बचा देगा, कोई बात नहीं। भैया तो करिए फोन प्लीज भगवान के लिए बच्चा लो। दब सिमन युवा डिजाइन क्या है। ठीक है हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just Huh? ask for help. Okay, you first you give the hands water, drop of water. Take a drop of water, sir, please. 1 এপ্রিল থেকে 7 এপ্রিল রেকি চালিয়েছিল লস্করের জঙ্গিরা। একাধিক পর্যটন স্থলের রিসোর্টে রেকি করেছিল তারা। শেষ পর্যন্ত বেছে নেয় কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড পেহেলগাঁও বৈশারণ ভ্যালির এই রিসোর্টটিকে। দুপুরে যখন খোশ মেজাজে ছুটি কাটাচ্ছিলেন পর্যটকরা, তখনই জলপাই রঙের পোশাক পরে ঘোড়ায় চেপে সবুজ উপত্যকায় হাজির হয় 6 থেকে 7 জন মৃত্যুদূত। 2-3টে দলে ভাগ হয়ে অতর্কিতে 40-50 রাউন্ড গুলি ছোড়ে। ধর্মীয় পরিচয় দেখে রীতিমতো টার্গেট কিলিং চালায় তারা। তাতেই মৃত্যু হয়েছে অন্তত 26 জনের। এই তালিকায় 2 জন বিদেশিও রয়েছেন বলে খবর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো অনেকে। ফলে মৃত্যু মিছিল আরো দীর্ঘ হতে পারে বলেই আশঙ্কা। কাউকে ছাড়া হবে না, পেহেলগাঁও রিসোর্টে জঙ্গি হামলার হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করে, তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দিলেন, এই হামলার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। বুধবার ভোরে দিল্লি বিমানবন্দরে নামেন তিনি। সূত্রের খবর, সেখানেই প্রাথমিক একটি বৈঠকও সেরে ফেলেন। আজই তার বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে খবর। তাতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখুন। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জেরে স্তব্ধ উপত্যকা। সৌদি আরব সফর কাটছাট করে তড়িঘড়ি বুধবার সকালে ভারতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিক। মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদী। মোদীর সফরসূচি অনুযায়ী বুধবার রাতে দিল্লি ফেরার কথা ছিল তার, কিন্তু পেহেলগাঁওয়ের ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি।
খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থার তত্ত্বাবধানেরও নির্দেশ দেন। শুধু তাই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছানোর কথাও বলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধা সেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এই জঙ্গি হানার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানাই, প্রার্থনা করি আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, সব রকমের সাহায্য করা হবে। তারপরেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন জঙ্গিদের। তার কথায়, এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে তাদের রেয়াত করা হবে না, তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পণ দৃঢ়, এটা আরো কঠিন হবে। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি ঘটনা, অন্তত মৃতের সংখ্যা নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনো অংশে কম যায় না। এই ঘটনা তদন্ত কোন পথে এগোয়, আবার তো নজর সেদিকে। আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো, যে পর্যটকরা নিহত হয়েছেন তাদের শনাক্তকরণ, দেহগুলি সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া। সূত্রের দাবি, মৃতদের মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছেন। সবটাই সরেজমিনে খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। দেখুন এই প্রতিবেদনে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈশরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 28 জন নিরীহ পর্যটক। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 3 বাসিন্দা। বহু মানুষ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। হামলার পর রাতেই বিবৃতি দিয়ে হত্যা লীলার দায় নেয় TRF। ঘটনার তীব্রতা বিচার করে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি পদক্ষেপ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে পার্সোনালি ঘটনাস্থলে পৌঁছে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তদন্তে গতি আনতে জাতীয় তদন্তকারী সংস্থার এক বিশেষ দল আইজির নেতৃত্বে উপত্যকায় পৌঁছেছে। প্রসঙ্গত 2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পরেই আত্মপ্রকাশ করে TRF। কুখ্যাত কাশ্মীরি জঙ্গির শেখ সাজ্জাদ গুলের নেতৃত্বে গঠিত এই সংগঠনটি লস্কর, জৈশ-ই-মোহাম্মদ সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের সদস্য নিয়ে তৈরি হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সংগঠনের পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর প্রত্যক্ষ মদত রয়েছে। TRF বরাবরই পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করেছে। 2023 সালে ভারত সরকার সংগঠনটিকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে এবং নিষেধাজ্ঞা জারি করে। এমন এক সময় এই হামলা ঘটল যখন উপত্যকায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছিল। এই নৃশংস হামলা আবারও প্রশ্ন তুলে দিল উপত্যকার নিরাপত্তা ব্যবস্থার উপরে। এই ঘটনার পর ফের একবার উপত্যকার নিরাপত্তা পরিকাঠামো এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির ভূমিকাও উঠে আসছে প্রশ্নের মুখে। ধর্মের ভিত্তিতে বেছে বেছে হয়েছে হিন্দু নিধন, বলছেন প্রত্যক্ষদর্শীরাই। সিঁদুর পরা বা কলমা না পড়তে পারলেই মারা হয়েছে নির্বিচারে। গত 2 দশকে সাধারণ মানুষের উপর এমন হামলা হয়নি। আর এই ঘটনার পরেই ফের চর্চায় কিন্তু একটাই দেশ, পাকিস্তান। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের করা হিন্দু বিরোধী মন্তব্য কিছুদিন আগেই করেছিলেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, এভাবে পাকিস্তান উস্কে দেয় সন্ত্রাসবাদীদের। তাই পাক সেনাপ্রধানের হিন্দু বিরোধী এই মন্তব্যের পরপরেই জঙ্গিদের হিন্দু নিধন। পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির দাবি করেন, আদর্শ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে তাদের স্থান নাকি অনেক উপরে। সে কথা প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি একের পর এক ভারত বিরোধী, হিন্দু বিরোধী কথা বলেন। প্রসঙ্গ টেনে আনেন মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বকে। মুনির আরও বলেন, কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা, তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না। Our stance, government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. मतलब कुरान से ज़्यादा ट्रूथफुल चीज़ तो हमारे लिए कोई नहीं है ना। या अय्युहल्लज़ीना आमनू इन जाअकुम फासिकुम बिनबइन फतबय्यनु अन तुसीबू कौमम बिजहालतिन फतुस्बिहू अला मा फ़अलतुम नादिमीन। क्या ईमान वालों, जब तुम्हारे पास कोई फासिक स्टोरी लेकर आता है तो तहकीक करो। ये ना हो कि तुम अपनी जहालत में किसी का नुकसान कर दो और तुम्हें उसके ऊपर नदामत उठानी पड़े।
বিভিন্ন দেশে কর্মরত পাক রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন জেনারেল মুনির। তখন তিনি বলেন, তাদের উচিত সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা। তিনি সন্তানদের শিখিয়ে দিতে বলেন তারা হিন্দুদের থেকে আলাদা। তার দাবি, পাকিস্তানে বসবাসকারী তাদের পূর্বপুরুষরাও মনে করতেন তারা হিন্দুদের থেকে আলাদা। ধর্ম বা আদব কায়দা, ঐতিহ্য বা আদর্শ সব ক্ষেত্রেই তারা হিন্দুদের থেকে আলাদা। মুনির সরাসরি বলে দেন, ভারতের সেনার সংখ্যা 13 লক্ষের বেশি, তবুও পাকিস্তান তাদের পরোয়া করে না। আর জঙ্গিরা তো নয়। পাকিস্তানে মোল্লা জেনারেল নামে পরিচিত এই আসিম মুনির বলেন, পাকিস্তান গঠিত হয়েছিল কলমার ভিত্তির উপর। সেনাপ্রধানের এই উস্কে দেওয়া মন্তব্যগুলোই জঙ্গি কার্যকলাপকে আরো উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রক্তাক্ত ভূস্বর্গ, পেহেলগাঁওয়ের সবুজ উপত্যকায় রং এখনো টকটকে লাল। 26 জন নিরীহ পর্যটকের রক্তের দাগ লেগে আছে এই লস্করের ছায়া দানব দ্য রেজিস্টার ফ্রন্টের জিয়াদিদের হাতে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে তারা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে টানা 7 দিন ধরে রেকি চালিয়ে 8 ঘাট বেঁধে মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ রিসোর্ট জেহাদ চালালো ছায়া দানবরা। কাশ্মীরে আইএসআই ছায়াযুদ্ধকে স্থানীয় বাসিন্দাদের বিদ্রোহ হিসেবে পরিচিত করার চেষ্টা করছে। এর জন্য মূলত টিআরপিকে তৈরি করেন পাকিস্তানিরা। এটা মূলত লস্কর তৈবার জেহাদি ছক বাস্তবায়িত করে। 2019 সালের অগাস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বা সংবিধানের 370 ধারা প্রত্যাহার করে কেন্দ্রের বিজেপি সরকার। জানিয়ে উপত্যকার বহু মানুষের মধ্যে ক্ষোভ তো ছিলই। তাদের মগজ ধলাই করেই টিআরপি তৈরি করে পাক জিহাদি সংগঠনগুলি। যদিও অন্য একটি সূত্রের দাবি, করাচিতে সমাজসেবী সংগঠন হিসেবে তৈরি হয়েছিল দ্য রেজিস্টার ফ্রন্ট। তারাই পরবর্তী সময়ে কাশ্মীরে জিহাদি কার্যকলাপ চালাচ্ছে। সংগঠনের মাথায় রয়েছে সাজিদ জাট, সাজ্জাদ গুল এবং সালিম রহমানিরা, সকলে লস্করের সহযোগী। সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করেই নিজেদের নেটওয়ার্ক বানায় তারা। তবে শুধু লস্কর নয়, তেহরিকি মিলাত ইসলামিয়া এবং জাজনাবাবী হিন্দেরও যোগ রয়েছে বলে এ দাবি করা হচ্ছে। পাকিস্তানে বসে জিহাদি হামলার ছক কষা হলে তা কাশ্মীরের মাটিতে বাস্তবায়িত করার দায়িত্ব রয়েছে টিআরএফ। যেমন এদিনের রিসোর্টের হামলা। কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হলো না বাংলার 3 বাসিন্দারও। 3 জনেই পরিবার সমেত নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। বেড়ানোর আনন্দ বদলে গেল কান্নায়। তাদের মধ্যে 2 জনের বাড়ি কলকাতায়, অপরজনের পুরুলিয়ার ঝালদায়। দেখো। মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে জঙ্গিরা প্রাণ নিয়েছে অন্তত 28 জনের, যার মধ্যে একজন পাটুলির বাসিন্দা আর একজনের বাড়ি বেহালার শখের বাজারে। তৃতীয় জন কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার ঝালদায়। 3 জনই পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। বেড়ানোর আনন্দ বদলে গেল কান্নায়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ঘটনায় প্রাণ হারালেন বাংলার 3 জন বাসিন্দা। বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ পরিবার নিয়ে কয়েকদিন আগে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। বুধবারেই ফেরার কথা ছিল তাদের, কিন্তু তা আর হলো না। স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রী শবরীকে। শুধু সমীর নয়, একই পরিণতি হয় কলকাতা পুরুলিয়ার বাসিন্দা বিতান অধিকারী ও মনীষ রঞ্জন মিশ্র। মঙ্গলবার দুপুরে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হৈ হৈ করে ঘুরেছেন। বাড়িতে ফোন করে কথাও বলেছেন, কিন্তু ঘণ্টাখানেক পরেই পাল্টে যায় সবকিছু। চোখের সামনে দেখলেন কিভাবে জঙ্গিরা মেরে ফেললো তার স্বামীকে। বিতান কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। বহুজাতিক সংস্থায় কর্মরত যুবকের স্ত্রীও থাকেন সেখানে। গত 8ই এপ্রিল তারা 3 বছরের পুত্র হৃদানকে নিয়ে কলকাতার বাড়িতে ফিরেছিলেন। গত 16ই এপ্রিল 3 জনে জম্মু কাশ্মীর বেড়াতে যান। কলকাতায় ফেরার কথা ছিল আগামী বৃহস্পতিবার, কিন্তু মঙ্গলবার বাড়িতে আসলো দুঃসংবাদ। এদিকে জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র। পেশায় তিনি একজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী। গত 15ই এপ্রিল হায়দ্রাবাদ থেকে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনীষ। প্রথমেই তাদের গন্তব্য ছিল অযোধ্যা, সেখান থেকে হরিদ্বার হয়ে কাশ্মীরে হয়ে পৌঁছান তিনি। পেহেলগাঁওয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশের সময় কাটাচ্ছিলেন মনীষ। কথা ছিল সেখান থেকেই যাবেন বৈষ্ণোদেবীতে। সেখানে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মনীষের বাবা, মা এবং ভাইয়ের পরিবারের। সকলে মিলে একসঙ্গে বৈষ্ণোদেবী ঘুরে বাড়ি ফেরার কথা ছিল মনীষের, কিন্তু তা আর হলো না। এখন তাকে ফিরতে হবে কফিন বন্দী হয়ে। পেহেলগাঁওয়ের জঙ্গির গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মনীষের শরীর। বুধবারই ঘরে ফেরার কথা ছিল তার, কিন্তু বুধবার কেন আর কখনোই যে তার ঘরে ফেরা হবে না তা জানা ছিল না পরিবারের কারণ। মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা প্রাণ কেড়েছে বেহালার
শখের বাজারের বাসিন্দা সমীর গুহের। এখন স্বামীকে ছাড়াই মেয়েকে নিয়ে কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রী শবরীকে। আচমকা পর্যটকদের উপর হামলায় বিচলিত কাশ্মীরের মানুষ। কাশ্মীরে নেমেছে শোকের ছায়া, কাঁপন ধরেছে ব্যবসায়ীদের মনে। ব্যাপক নিন্দা করে হিংসার বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানানো হচ্ছে। নেমেছে প্রতিবাদের ঢল। শ্রীনগর থেকে জম্মু দিকে দিকে রয়েছে মোমবাতির মিছিল। পর্যটকদের উপর হামলায় বিচলিত কাশ্মীরের মানুষ। কাশ্মীরে নেমেছে শোকের ছায়া, কাঁপন ধরেছে ব্যবসায়ীদের মনে। ব্যাপক নিন্দা করে হিংসার বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানানো হচ্ছে। নেমেছে প্রতিবাদের ঢল। শ্রীনগর থেকে জম্মু দিকে দিকে হয়েছে মোমবাতি মিছিল। টুরিস্ট হামারা জান হ্যায় লেখা পোস্টার তুলে ধরে বিক্ষোভে সামিল রয়েছে জনতা। হামলার প্রতিবাদে বুধবার কাশ্মীর বন্ধের ডাক দিয়েছে উপত্যকার ব্যবসা ও পর্যটন কেন্দ্রগুলি। পেহেলগাঁও আজ শুধু একটা নাম নয়, একটা প্রশ্ন ছিল। এই আক্রমণের ধাক্কা শুধু কাশ্মীরের পাহাড়ে নয়, পৌঁছে গেছে আমাদের প্রত্যেকের মনে। আমরা জানি না কতটা বদলাবে সবকিছু, কিন্তু একটা জিনিস স্পষ্ট, মানুষ হারাচ্ছে মানুষকে। প্রতিটি আক্রমণ শুধু একটি সংখ্যার হিসেব নয়, বরং তা অনেক পরিবার, অনেক স্বপ্নের অসমাপ্ত গল্প। এমন ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাইব আটকে থাকা মানুষরা দ্রুত নিজের বাড়িতে ফিরে আসুক। তবে আর কতদিন? মুম্বাই হামলা, পুলওয়ামা থেকে শুরু করে পেহেলগাঁও জঙ্গি হামলার ধারা আজও অব্যাহত রয়েছে। পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলার ঘটনা স্পষ্টতই নিশানা করছে যে জঙ্গিরা নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করতে চায়। কারণ নিহত স্ত্রীকে এক জঙ্গি সরাসরি বলেছিল, মোদীকে বল। এই মুহূর্তে সব থেকে বেশি তৎপরতা যার থেকে আশা করা হচ্ছে তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীকে এখনো চুপ করে বসে থাকবেন? চুপ করে থাকবেন অমিত শাহ? সবে যখন কাশ্মীরের পর্যটন শিল্প ফুলে ফুটে উঠতে বসেছে, তখন এই পর্যটকদের উপর এই হামলা কার্যতই পর্যটন শিল্প এবং কাশ্মীরের অর্থনীতির উপরও আঘাত। জঙ্গি গোষ্ঠীর মূল উপড়ে ফেলা একান্ত প্রয়োজন, নয়তো এমনি অব্যাহত থাকবে নাশকতার ধারা। এই নাশকতাকে নাশ করতে সব থেকে বেশি তৎপরতা প্রয়োজন এখন প্রধানমন্ত্রী মোদীর এবং আমাদের দেশের সরকারের।